আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক নীরব কিন্তু গভীর ভালোবাসার গল্প। মুভির নাম সাইলেন্ট লাভ। একজন বোবা, গরিব এতিম ছেলে আর এক বড়লোক ঘরের অন্ধ মেয়ে। দুজনের জীবনই অসম্পূর্ণ, কিন্তু তাদের অনুভূতি ছিল সত্যিকারের। ছেলেটিকে নিজের সবকিছু ত্যাগ করতে হয়েছিল শুধু মেয়েটার হাসির জন্য। শেষ পর্যন্ত কি তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল? শুধু এইটুকু বলি, এই মুভির শেষটা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, আগের ভিডিওতে বলেছিলাম যদি ভালো লাগে লাইক করবেন। আলহামদুলিল্লাহ, সেখানে দারুণ সাপোর্ট পেয়েছি। এই ভিডিওতেও যদি আগের মতো ভালোবাসা দেন, তাহলে খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব। চলুন এবার শুরু করা যাক গল্পটি। মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে একটু উঁচু দেওয়ালে রং করছিল। এই ছেলেটির নাম আরিয়ান, যে আমাদের এই মুভির নায়ক। ঠিক তখনই একটি মেয়ে বিল্ডিংয়ের ছাদে নিজের জীবন নেওয়ার জন্য আসে। মেয়েটি ছাদ থেকে লাফ দিতে যায়, কিন্তু তখনই আরিয়ান পেছন থেকে দৌড়ে এসে তাকে ঝাপটে ধরে। কিন্তু মেয়েটি এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল, সে আরিয়ানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবারও ঝাঁপ দিতে যায়। আরিয়ান তাকে আবারও ধরে ফেলে। মেয়েটি এবার প্রচণ্ড কাঁদতে থাকে, আর আমরা বুঝতে পারি মেয়েটি অন্ধ। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, এনাফ ইজ এনাফ, আমি আমার জীবনের প্রতি বিরক্ত হয়ে গিয়েছি, আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। কিন্তু আমাদের নায়ক আরিয়ান তো কথা বলতে পারে না, সে শুধু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকে। তার মেয়েটিকে জিজ্ঞেস করার ক্ষমতা নেই যে আসলে সে জীবনের প্রতি এতটা বিরক্ত কেন। তখন পেছন থেকে একজন ভদ্রমহিলা ডিয়া বলে চিৎকার করতে করতে আসে। আমরা বুঝতে পারি আমাদের নায়িকার নাম ডিয়া। এই ভদ্রমহিলা তারই শিক্ষক। তিনি ডিয়াকে নিয়ে সেখান থেকে চলে যান। শুধু ছাদের ওপরে পড়ে থাকে ডিয়ার একটি বেল, যেটা তাকে পথ চলতে সাহায্য করে। আরিয়ান সেই বেলটি নিজের হাতে তুলে নেয় আর পকেটে রেখে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আরিয়ান তার কাজ শেষ করে নিচে নেমে এসেছে। আরিয়ানের সহকর্মী আঙ্কেল আরিয়ানকে বলে, দেখো তো তোমার ফোনে কেন মিউজিক চলছে না। আরিয়ান তার ফোনটা চেক করে আর কিছুক্ষণের মধ্যে তার মিউজিক প্লেয়ারটাও ঠিক করে দেয়। এরপর আরিয়ান ডিয়ার সেই বেলটি নিজের কানের কাছে নিয়ে বাজিয়ে দেখে। পরদিন আমরা ডিয়াকে দেখতে পাই, সে তার কলেজের হলরুমে বসে পিয়ানো শুনছিল। প্রোগ্রাম শেষ হয়, সেখানে ডিয়ার কিছু বান্ধবী আসে, আর ডিয়ার উদ্দেশ্যে তারা বলতে থাকে, গতকাল তুমি এমন পাগলামি কেন করছিলে, আমাদের কত চিন্তা হচ্ছিল তোমার জন্য জানো। কিন্তু বান্ধবীদের বলা এই কথার প্রেক্ষিতে ডিয়ার রিয়াকশনটা ছিল অন্যরকম। সে রাগান্বিতভাবে বলে, আমি মারা গেলে তো তোমাদের খুশি হবার কথা, তোমাদের সবথেকে বড় কম্পিটিটর পৃথিবী থেকে চলে গিয়েছে। ডিয়া এগুলো বলে সেখান থেকে রাগ করেই চলে যায়। আর এর পরের দৃশ্যটা চলে আসে ডক্টর চেম্বারে। ডিয়া তার চোখের ডাক্তার দেখাতে এসেছে। ডক্টর ডিয়াকে জানায় তার চোখের অপারেশনটা সাকসেসফুল হয়েছে, কিন্তু তার চোখে দেখার জন্য এখনও বেশ কিছুটা সময়ের প্রয়োজন। ডক্টরের কাছ থেকে এই কথা শুনে ডিয়া কিছুটা উদাসীন হয়ে যায়। আর তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডিয়া আসলে কিভাবে তার চোখ দুটো হারিয়েছিল। তার সাথে আসলে রাস্তায় একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পর থেকেই ডিয়া চোখে দেখতে পায়নি। আর এদিকে আমাদের নায়ক আরিয়ান একটি ক্লাবে জুডো প্র্যাকটিস করে, আর এই বিষয়ে সে খুবই এক্সপার্ট। প্র্যাকটিস শেষে সে চলে যায় পাশেরই একটি রেস্টুরেন্টে। সেখানে বসে সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন সেখানে কিছু বখাটে ছেলে আসে, তারা একটি কাপলকে ডিস্টার্ব করছিল। আরিয়ানের এই বিষয়টা একদমই সহ্য হয় না, আর সে সব সময় অন্যায়ের প্রতিবাদ করে। আরিয়ান যেই ছেলেগুলোকে বাধা দিতে চায়, সে তো ছিল একা, আর বখাটে ছেলেগুলো ছিল সংখ্যায় বেশি। তাই তারা আরিয়ানের সাথেও খারাপ ব্যবহার করতে থাকে। তখন সে ওখানকার একটি ছেলেকে প্রচণ্ড মারে। আর আমরা তো আগে থেকেই জানি আরিয়ান মারামারিতে খুবই এক্সপার্ট। এরই মধ্যে সেখানে একটি পুলিশের গাড়ি দেখা যায়, যেটা দেখে বখাটে ছেলেগুলো সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন আবারও আরিয়ান ডিআর কলেজে ক্লিনিংয়ের কাজ করছিল। তখন তার সহকর্মী এসে তাকে রিকোয়েস্ট করে, তুমি এই ময়লার গাড়িটা কষ্ট করে একটু পিয়ানো হলের কাছে দিয়ে আসতে পারো। আরিয়ান সেই ময়লার গাড়িটি নিয়ে পুরনো পিয়ানো হলের সামনে যায়। তখনই হঠাৎই আরিয়ান দূর থেকে ডিয়াকে দেখতে পায়, যাকে গতকাল আরিয়ান বাঁচিয়েছিল। ডিয়া গুটি গুটি পায়ে সেই পুরনো পিয়ানো হলের দিকে যাচ্ছে। আরিয়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। ডিয়া হলের মধ্যে প্রবেশ করে, আর সেখানে থাকা পিয়ানোটি বাজানোর চেষ্টা করতে থাকে। দরজার বাইরে থেকে আরিয়ান সব কিছুই দেখছিল। ডিয়া তো চোখে দেখতে পায় না, তাই সে ভালোভাবে বাজাতে পারছে না।
যেটা তাকে আরও বেশি করে ফ্রাস্ট্রেটেড করছে, কারণ ডিয়া একসময় খুব ভালো পিয়ানো বাজাতে পারত। এটা তার জীবনের প্যাশন, সবথেকে পছন্দের কাজ, যেটা এখন সে আর ভালোভাবে বাজাতে পারে না। তাই ডিয়া অনেক কাঁদতে থাকে। সে যখন উঠে সেখান থেকে বেরোতে যায়, একটি কাঠের টুকরোর সাথে পা পিছলে ডিয়া ফ্লোরের ওপর পড়ে যায়। তখন তার হাতের স্টিকটি দূরে যেয়ে ছিটকে পড়ে। আরিয়ান সাথে সাথে হলরুমে প্রবেশ করে আর স্টিকটি ডিয়ার হাতে দেয়। ডিয়া অনেক ভয় পাচ্ছিল, কিন্তু আরিয়ান চুপচাপই দাঁড়িয়ে থাকে, আর ডিয়া সেখান থেকে ধীর পায়ে বেরিয়ে যায়। আরিয়ান শুধু অপলক দৃষ্টিতে ডিয়ার দিকে তাকিয়েছিল। সন্ধেবেলা কাজ শেষ করে আরিয়ান তার বন্ধুদের সাথে ঘুরতে বেরোয়। পথের মধ্যে তার বন্ধুরা খুব দামি একটি গাড়ি দেখতে পায়, যেটা তার এক বন্ধু স্পর্শ করে দেখে, যে বিষয়টাই গাড়ির মালিকের একদমই পছন্দ হয়নি। সে আরিয়ানের বন্ধুর সাথে অনেক রূঢ় ব্যবহার করতে থাকে। গাড়ি ধরার অপরাধে তাদের অনেক অপমান করতে থাকে। তখন তার বন্ধু ওই লোকটির সাথে মারামারি করতে যায়, কিন্তু আরিয়ান একজন শান্তিপ্রিয় মানুষ। সে তার বন্ধুকে বাধা দেয়, আর লোকটি তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা ডিয়া তার কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে। তার সাথে তার মা এবং নানিও ছিল, কিন্তু ডিয়া কারোর সাহায্য নিতে চায় না। সে তার মা আর নানিকে বলে, তোমরা চলে যাও, আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে। আমি অন্ধ অবস্থায় পিয়ানো বাজানোটা শিখতে চাই। এ সকল কথাই দূর থেকে দাঁড়িয়ে আরিয়ান শুনছিল, কিন্তু ডিয়ার মা এবং নানি তাকে ফলো করতে থাকে, যেটা ডিয়া বুঝতে পারে আর তাদের ওপর রেগে যায়। এরপর ডিয়া একা একাই কলেজের দিকে যেতে থাকে, কিন্তু আরিয়ান তাকে ফলো করছিল। আর ডিয়ার সামনে যত বাধা আসছিল, আরিয়ান আগে থেকেই সব কিছু পরিষ্কার করে দিচ্ছিল, যাতে ডিয়ার পথ চলতে কোনো সমস্যা না হয়। এভাবে দিয়া প্রায় কলেজের পিয়ানো রুমের কাছাকাছি পৌঁছে যায়। আর তখনই আরিয়ানের মনে পড়ে পিয়ানো রুম তো বন্ধ রয়েছে। সে সাথে সাথে দৌড় দিয়ে চাবি নিয়ে আসার জন্য যায়। এদিকে দিয়া যখন হলের দরজা খুলতে যায়, সে সেটি বন্ধ পায়। মন খারাপ করে সে যখন ফেরার পথ ধরে, তখন সে বুঝতে পারে কেউ দরজাটা খুলে দিচ্ছে। আর আরিয়ান তখন দিয়ার সেই বেলটি বাজায়, যে শব্দটা দিয়ার অনেক পরিচিত। সে ঘুরে জিজ্ঞেস করে, তুমি কে? কিন্তু আরিয়ান তখন উত্তর দিতে পারে না। দিয়া তখন ধীর পায়ে পিয়ানো রুমের মধ্যে ঢুকে যায়, আর সে পিয়ানো প্র্যাকটিস করতে থাকে। যতক্ষণ দিয়া প্র্যাকটিস করছিল, আরিয়ান ওই হলরুমের বাইরেই দাঁড়িয়েছিল, যাতে দিয়ার কোনো অসুবিধা না হয়। প্র্যাকটিস শেষে দিয়া হলরুম থেকে বের হয়, আর তখনই সে প্রায় পা পিছলে পড়ে যাচ্ছিল। আর এবারও আরিয়ান এসে তাকে ধরে ফেলে, আর তার স্টিকটা তার হাতে দেয়। দিয়া বলে, আমি জানি না তুমি কে, কিন্তু যে বেলটা তুমি বাজিয়েছ ওটা আমার। আরিয়ান তখন ওই বেলটি দিয়াকে দিতে চায়। তখন দিয়া নিজ থেকেই বলে, দরকার নেই, ওটা চাইলে তুমি তোমার কাছে রেখে দিতে পারো। দিয়া তখন জিজ্ঞেস করে, আচ্ছা তুমিও কি আমার মতো একজন পিয়ানো স্টুডেন্ট? কিন্তু আরিয়ান তো কিছু উত্তর দিতে পারে না। দিয়া বলে, তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? তখন আরিয়ান তার মোবাইলে টাইপ করে, আর তার মাধ্যমে দিয়াকে শোনায় সে আসলে কথা বলতে পারে না। দিয়া বলে, তুমি চাইলে আমার হাতে স্পর্শ করে উত্তর দিতে পারো। যদি তুমি আমার আঙুলে একটি চাপ দাও, আমি বুঝবো তুমি স্টুডেন্ট, আর যদি দুটি চাপ দাও, তাহলে বুঝবো তুমি পিয়ানো স্টুডেন্ট না। আরিয়ান দিয়ার হাত ধরতেই যাবে, তখন তার মনে হয় তার নিজের হাত তো অনেক নোংরা। তখন সে একটি কলম বের করে আর দিয়ার হাতে একটি টাচ করে। দিয়া বলে, বুঝতে পেরেছি, তুমি আমার মতোই পিয়ানো স্টুডেন্ট। আচ্ছা তুমি কি আমাকে একটি হেল্প করতে পারো? প্রত্যেক শনিবার আমার জন্য এই দরজাটা খুলে দিবে? আরিয়ান আবারও দিয়ার হাতে একটি টাচ করে। দিয়া তাকে ধন্যবাদ দেয়, আর চলে যাবার আগে দিয়া আরিয়ানকে বলে, তুমি প্রত্যেক শনিবার আমার জন্য দরজা খুলে দিবে আর আমাকে পিয়ানো বাজিয়ে শোনাবে, আমার ভীষণ পছন্দ। এটা বলে দিয়া সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু আরিয়ান অনেক বিপদে পড়ে গিয়েছে। সে তো কোনো কিছু না ভেবেই বলেছে সে পিয়ানো স্টুডেন্ট। এখন প্রত্যেক শনিবার সে দিয়াকে কিভাবে পিয়ানো বাজিয়ে শোনাবে, কারণ পিয়ানো সম্পর্কে তো তার কোনো আইডিয়া নেই। পরের দৃশ্যে আমরা দেখতে পাই দিয়া একটি অফিসে পিয়ানিস্টের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে, কিন্তু সেখানকার কর্মকর্তারা দিয়াকে জানায়, তুমি চাইলে আমাদের অফিসে অন্য কাজ করতে পারো, কিন্তু এই পজিশনে তোমাকে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। দিয়া বলে, আপনাদের ধন্যবাদ, কিন্তু আমি একজন পিয়ানিস্টই হতে চাই। দিয়া সেই অফিস থেকে বের হয় আর একাই পথ চলতে থাকে। আর হঠাৎই চলার পথে তার একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায়, যার ফলে দিয়া অনেক ঘাবড়ে যায়। মুহূর্তের মধ্যেই তার প্যানিক অ্যাটাক হয়, আর তখনই তাকে স্বস্তি দেয় একটি বেলের শব্দ। আরিয়ান দিয়ার সেই বেলটি বাজাতে থাকে। দিয়া শান্ত হয়, আর আরিয়ান দিয়াকে বেল বাজিয়ে বাজিয়ে তার পথ দেখাতে থাকে। আরিয়ানকে দেখে মনে হচ্ছিল সে হ্যামিলেনের সেই বাঁশিওয়ালা। দৃশ্য পরিবর্তন হয়,
আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই দামি গাড়ির মালিক ছেলেটিকে? তার নাম নীল। সে অনেক ধনী পরিবারের একটি ছেলে, যাদের পুরো পরিবার মিউজিকে খুবই এক্সপার্ট। আর নীল এই শহরের একজন প্রখ্যাত পিয়ানিস্ট, যে বড়লোকদের ছেলেমেয়েদের পিয়ানো শেখায়। আজও সে একটি মেয়েকে পিয়ানো শেখাচ্ছিল, আর পিয়ানো ক্লাস শেষে এসে বাইরে বের হয়। সে ঘড়ির টাইম দেখে বুঝতে পারে তার হাতে এখন 1 ঘন্টা সময় রয়েছে। আর দিয়ার স্কুলের পিয়ানো রুমটাও তার খুব পরিচিত, তাই নীল সেই রুমে আসে আর আপন মনে সেখানে পিয়ানোটা বাজাতে থাকে। পিয়ানোর সুরটা ছিল খুবই মনোমুগ্ধকর, যেটা ওখানে কাজ করতে থাকা আরিয়ান শুনতে পায়। পিয়ানো বাজানো শেষ হলে আরিয়ান জোরে জোরে হাততালি দিতে থাকে। নীল জিজ্ঞেস করে, তুমি হাততালি কেন দিচ্ছ? আরিয়ান তখন হেঁটে নীলের কাছে আসে আর সে মোবাইলে টাইপ করে জানায়, আপনি অনেক ভালো পিয়ানো বাজান। আপনি কি দয়া করে আমার জন্য পিয়ানো বাজাবেন? এর বিনিময়ে আমি আপনাকে টাকা দিব। নীল তখন খুব তাচ্ছিল্য আর রূঢ়ভাবে বলে, তোমাকে দেখে তো মনে হয় না তোমার কাছে টাকা আছে। আর তাছাড়া আমি কারোর জন্য পিয়ানো বাজাই না, আমি শুধু আমার নিজের জন্য বাজাই। নীল আরিয়ানকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নীল ক্যাসিনোতে বসে জুয়া খেলছিল। সে বারবারই হেরে যাচ্ছিল, যার ফলে নীল অনেক হট্টগোল করছিল। তখন সেখানকার গার্ড এসে নীলকে থামতে বলে। এতে নীল আরও ক্ষেপে যায়। নীল গার্ডকে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে আদেশ করিস? নীল আর গার্ডের মধ্যে প্রায় মারামারি লেগেই যাচ্ছিল। তখন সেই ক্যাসিনোর মালিক নীলকে এসে তার পার্সোনাল রুমে নিয়ে যায় আর নীলকে বলে, তুমি এরই মধ্যে এই ক্লাবে 3 মিলিয়ন টাকা দাওনি। জুয়া হেরে তোমার ঋণের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এমন চলতে থাকলে তোমাকে আর এই ক্লাবে ঢুকতে দেওয়া হবে না। বিষয়টা নীলের খুবই গায়ে লাগে। সে খুব ফ্রাস্ট্রেটেডভাবে ওই ক্লাব থেকে বের হয়। আরিয়ান তার জন্য বাইরে অপেক্ষা করছিল। সে নীলকে দেখা মাত্রই তার কাছে যায় আর তাকে মোবাইলে ভয়েস শুনিয়ে অনুরোধ করতে থাকে, প্লিজ আপনি আমার জন্য পিয়ানো বাজান, আমি আপনাকে টাকা দিব। নীল এবার আরিয়ানকে বলে, তুমি মনে হয় বুঝতে পারছো না, আমার ফি অনেক, যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে না। আরিয়ান মোবাইলের মাধ্যমে জিজ্ঞেস করে, কত? নীল বলে, প্রত্যেক দিনের 1 লাখ টাকা। আরিয়ানের মুখটা চুপসে যায়। আরিয়ান আবারও নীলকে অনুরোধ করে, প্লিজ আমার জন্য একটু কম করুন। নীল তাচ্ছিল্য করে বলে, ঠিক আছে, যাও, তোমার জন্য 50,000 টাকা। এবার আরিয়ানের মুখে হাসি ফোটে। এই টাকা সে কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবে। দৃশ্য পরিবর্তন হয়। পরবর্তী শনিবার নীল আরিয়ানের বলা সেই জায়গায় আসে। আরিয়ান খুশিতে নীলের হাত ধরতে গেলে সে তাচ্ছিল্য করে তার হাত সরিয়ে নেয়। আরিয়ান তখন নীলকে অনুরোধ করে, আপনি ভেতরে যেয়ে কোনো কথা বলবেন না, শুধু এই বেলটা বাজাবেন আর তারপর পিয়ানো বাজাবেন। নীল তাই করে। ওই পিয়ানোর রুমের মধ্যে ঢুকে সে বেল বাজায়। দিয়া আগে থেকেই সেখানে বসা ছিল। সে বুঝতে পারে আরিয়ান সেখানে এসেছে। নীল পিয়ানো বাজানোতে এক্সপার্ট ছিল। সে খুব সুন্দরভাবে পিয়ানো বাজায়, যেটা দিয়ার মুখে হাসি এনে দেয়। আর দিয়ার মুখে হাসি দেখে বাইরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের মুখেও হাসি ফোটে, কারণ সে শুধুমাত্র এই কাজটা করছে দিয়ার মুখে হাসি ফোটানোর জন্য। সন্ধেবেলা আরিয়ান তার বন্ধুদের কাছে আসে আর তাদের জানায় তার আরও একটি জব প্রয়োজন। তার বন্ধুরা বলে, তুমি তো অলরেডি ভালো ইনকাম করছো, আরেকটি জব করে তুমি টাকা ইনকাম করে কি করবে? আরিয়ান বলে, আমার প্রয়োজন। তখন পেছন থেকে তার এক বান্ধবী বলে, তুই এবার প্রেমে টেমে পড়েছিস নাকি? দেখিস আবার কোনো মেয়ের পাল্লায় পড়িস না। আরিয়ান চুপ করে থাকে। তখন সবাই বুঝে যায় আরিয়ান আসলে প্রেমেই পড়েছে। সবাই আরিয়ানকে নিয়ে মজা করতে থাকে। তখন সেখানে একটি লোক আসে আর নতুন একটি জবের ভ্যাকেন্সির কথা জানায়। আর আরিয়ান এক কথায় রাজি হয়ে যায়, কারণ দিয়ার মুখে হাসি ফোটানোর জন্য এখন তার অনেক টাকার প্রয়োজন। এভাবে প্রত্যেক শনিবার নীল আরিয়ান হয়ে দিয়াকে পিয়ানো বাজিয়ে শোনায়। দিয়ার মুখে হাসি ফোটে, আর বাইরে দাঁড়িয়ে আরিয়ান দিয়ার মুখে সেই হাসি প্রাণ ভরে দেখে। কিন্তু দিয়ার মুখে এই হাসি ফোটাতে গিয়ে তাকে অনেক মূল্য দিতে হচ্ছে। দিনের বেলা ক্লিনিংয়ের কাজ আর পুরো রাত তাকে গ্যারেজে কাজ করতে হয়, যার ফলে সে এখন আর ঘুমানোর সুযোগ পায় না। সে পিয়ানো রুমের পাশেই মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। আর পিয়ানো রুমের ভেতরে দিয়া চোখ বুজে নীলের বাজানো পিয়ানো শুনতে থাকে। আর নীল দিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। কিন্তু পরবর্তী শনিবার আরিয়ান অনেক ক্লান্ত ছিল, তাই সে তার রুমেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু যখন তার ঘুম ভাঙে, তার মনে পড়ে যে দিয়া তো ওই হলরুমে একা বসে আছে। সে দ্রুত বাসা থেকে বেরোয় আর পাগলের মতো তার সাইকেল নিয়ে ওই হলরুমের দিকে ছুটতে থাকে। এদিকে আমরা দিয়াকে দেখতে পাই, সে ওই হলরুমে বসে পিয়ানো বাজানোর চেষ্টা করছিল, কিন্তু সে বারবারই সুর ভুলে যাচ্ছিল, যার কারণে দিয়া অনেক হতাশ হয়ে পড়ে। তখন সেখানে নীল আসে আর সে দিয়ার সাথে সুর মিলিয়ে পিয়ানো বাজাতে থাকে। দিয়াও তখন খুশি মনে মন খুলে পিয়ানো বাজাতে শুরু করে। তারা দুজনেই বেশ খুশি ছিল।
আর এই দৃশ্যটি জানালার বাইরে দাঁড়িয়ে দেখছিল আরিয়ান। সে দিয়াকে সবসময় খুশি দেখতে চায়, কিন্তু হয়তো এমন খুশি দেখতে চায় না। আরিয়ান মনে মনে অনেক কষ্ট পায়। সে সেখান থেকে চুপচাপ চলে যায়। আজ এখানেই থামছি। আরিয়ান কি নিজের ভালোবাসা লুকিয়ে রাখবে, নাকি একদিন সত্যিটা সামনে আসবে? দ্বিতীয় পর্ব জানতে চাইলে এখনই ভিডিওটা লাইক করো, কমেন্টে লিখে জানাও তুমি হলে কি করতে। বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও এই গল্পটা দেখতে পারে। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা চুপচাপ ভিডিওতে পার্সোনাল লাইক দাও, তোমাদের জন্য আলাদা ভালোবাসা রইল। 5000 লাইক হলে নিয়ে আসবো পরের পর্ব। দেখা হবে খুব শিগগিরই।